আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা একটা নতুন অধ্যায় স্টার্ট করব। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। এটা হচ্ছে চ্যাপ্টার 3। অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের সম্পর্ক বা রাসায়নিক বন্ধন। আচ্ছা, আমি এই অধ্যায়টা না একটা প্লেলিস্ট আকারে দিব। প্লেলিস্ট আকারে কেন দিব বলছি, কারণ এই অধ্যায়ের ইনশাল্লাহ এমন কোনো টপিক থাকবে না যেটা বাদ যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে সবগুলো টপিক সিরিয়াল ওয়াইজই পড়াবো। কিন্তু একটা বিষয় একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি অধ্যায়টাকে দুইটা পার্টে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পার্টটা হচ্ছে, তোমরা হয়তো যখন এই অধ্যায়টা খুলছো শুরুতেই তোমরা কিছু জিনিস দেখছো। আচ্ছা, আগে একটু বলে নিই, এই অধ্যায়টা মূলত একটা ইন্ট্রোডাকশন ক্লাস টাইপের বা একটা, এই অধ্যায়টার পুরো একটা ওভারঅল সামারি, যে আমরা কি পড়বো, কোথা থেকে পড়বো, তারপরে কোনটার পরে কোনটা শেষ করবো, এরকম একটা সামারি টাইপের ক্লাস। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পার্ট ওয়ানটা যে টাইপের থাকবে সেটা হচ্ছে, তোমরা এই অধ্যায়টা যখনই খুলছো তোমরা প্রথম দিকে হয়তো বিভিন্ন ব্লকের বৈশিষ্ট্য দেখছো, যেমন এস ব্লক, তারপরে পি ব্লক, তারপরে ডি ব্লক মৌলর বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে এগুলির কি দেখছো, বৈশিষ্ট্য দেখছো। তারপরে এরপর আরেকটা টপিক দেখছো, তোমার অবস্থান্তর মৌল, অবস্থান্তর অবস্থান্তর মৌল। এরপর আরেকটা অবস্থান্তর মৌল যদিও ডি ব্লকের মধ্যেই পড়ে বা ডি অরবিটালের মৌলের মধ্যেই পড়ে। এরপর আরেকটা টপিক দেখছো, সেটা হচ্ছে গিয়ে জটিল যৌগ। জটিল যৌগ, এই জটিল যৌগের ভিতরে আবার অনেকগুলি টপিক আছে। জটিল যৌগের সংকরায়ন আছে, সংকরায়ন, তারপরে জটিল যৌগের আকৃতি, আকৃতি, তারপর হচ্ছে জটিল যৌগের চুম্বকীয় ধর্ম, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। চুম্বকীয় ধর্ম আছে, প্যারাম্যাগনেটিক না ডাইম্যাগনেটিক না ফেরোম্যাগনেটিক, এরকম অনেক ধরনের বিষয় আছে। তারপর হচ্ছে তার বর্ণ, অর্থাৎ জটিল যৌগের বর্ণ কিরূপ হবে, কালারটা কিরূপ হবে, এরকম অনেকগুলি টপিক আছে। এরপরেই হয়তো তোমরা আরেকটা টপিক দেখতে পারছো, সেটা হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম। পর্যায়বৃত্তিক ধর্ম, পর্যায়বৃত্তিক ধর্ম। এই পর্যাবৃত্তিক ধর্ম যদিও তোমরা 9-10 অনেকেই পড়ে আসছো, কম বেশি সবাই পড়ে আসছো, তারপরেও আমার কাছে মনে হয় 9-10 আর ইন্টারের পর্যাবৃত্তিক ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝছো? 9-10 এর পর্যাবৃত্তিক ধর্ম ছিল খুবই ছোট বা জাস্ট বেসিক গুলি দিয়ে তৈরি করা, বাট ইন্টারের পর্যাবৃত্তিক ধর্ম হিউজ বিস্তারিত আলোচনা আছে, অনেক ধরনের ব্যতিক্রম আছে, তারপর অনেক ধরনের ব্যাখ্যা আছে যে কেন হইলো, তারপর বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপের পার্থক্য, এরকম আরো অনেক বিস্তারিত আলোচনা আছে 9-10 পর্যাবৃত্তিক ধর্মের আর ইন্টারের পর্যাবৃত্তিক ধর্মের মধ্যে। আমি বলতে পারি যে হিউজ হিউজ পার্থক্য। আচ্ছা, যাই হোক, তো পর্যাবৃত্তিক ধর্মের মধ্যেও আবার অনেকগুলি আছে, প্রায় 7 থেকে 8টা মেবি পর্যাবৃত্তিক ধর্ম আছে। যেমন কয়টা পর্যাবৃত্তিক ধর্মের নাম বলি, তোমরা হয়তো সবাই জানো। যেমন মনে করো ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, তারপর হচ্ছে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ব্যাসার্ধ, এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে? সো এটা হলো পর্যাবৃত্তিক ধর্ম। এই কয়েকটা টপিক শেষে, এই যে কয়টা টপিক এখানে, 1 2 3 4, এই 4টা টপিককে আমি পার্ট ওয়ানে ভাগ করছি। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা গুহ স্যারের বই ফলো করো তোমরা দেখবা গুহ স্যারও কি করছে, এটাকে দুইটা পার্টে ভাগ করছে। চ্যাপ্টার 3 কে উনি একটাকে দিছে পরিচ্ছেদ 1, এই যে টপিকগুলো আছে এটাকে উনি দিছেন পরিচ্ছেদ 1। আর এখন আমি পার্ট 2 বলে যে টপিকটা আলোচনা করব সেটাকে উনি দিছেন পরিচ্ছেদ 2, সরি পরিচ্ছেদ 2। আচ্ছা, কিন্তু অন্যান্য যাদের বই আছে, যেমন মনে করো হাজারিনাক স্যারের বই, তারপর কবির স্যারের বই, এনারা আবার কোনো পরিচ্ছেদ ওয়াইজ ভাগ করেন নাই, মানে কোনো পার্ট ওয়াইজ ভাগ করেন নাই, পুরা 3 নম্বর অধ্যায়টাকে একসাথ করে দিছেন, বুঝছো? যাই হোক, তো আমি কেন পার্ট পার্ট পড়াচ্ছি এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি মেবি আগে সবার প্রথমে পার্ট 2টা স্টার্ট করব। তোমরা ভয় পাও না, পার্ট 2 সাথে পার্ট 1 অত আহামরি কোনো সম্পর্ক নাই, হালকা একটু আছে। ওই হালকা একটু যাই আছে না কেন, সেটা আমি পার্ট 2-র মধ্যে পার্ট 1-এর কিছু কিছু জিনিস একটু একটু আলোচনা করব, বুঝছো? তো আমার টার্গেট মূলত আগে প্রথমে পার্ট 2টা শেষ করা, কেন সেটা একটু পরে বলছি। আচ্ছা, এর আগে আমি একটু বলে দিই পার্ট 2-র মধ্যে কি কি আছে। পার্ট 2 টপিকটাই মূলত কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, পার্ট 2 মূলত টপিকটাই হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডিং দিয়ে, কেমিক্যাল বন্ডিং এর উপর ভিত্তি করে, কেমিক্যাল বন্ডিং,
কেমিক্যাল বন্ডিং বা আমরা বাংলায় যদি নাম বলি তাহলে হচ্ছে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটা হচ্ছে গিয়ে পার্ট 2 টপিকের মধ্যে, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলে দিই এখানে কি কি আছে। এখানে সবার প্রথমেই তোমার আছে তোমার আয়নিক যৌগ, আয়নিক যৌগ এগুলি নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, কিভাবে আয়নিক যৌগ তৈরি হয়। তারপর আয়নিক যৌগের ভিতরে কিন্তু আবার অনেক কাহিনী আছে, যেমন ল্যাটিস শক্তি, হাইড্রোশন শক্তি, তারপরে কিভাবে আয়নিক যৌগ তৈরি হয়, এরকম আরো অনেকগুলি বিষয়, বুঝছো। এরপরে আয়নিক যৌগের পরে আছে তোমার সমযোজী যৌগ, সমযোজী যৌগ। সমযোজী যৌগের মধ্যে আবার অনেক কাহিনী আছে, সমযোজী যৌগগুলি কিভাবে তৈরি হয়, কিভাবে তাদের স্ট্যাবিলিটি বাড়ে, কিভাবে সমযোজী যৌগ একটা একটার সাথে ফরমেশন হয়, বিভিন্ন অরবিটালের ফরমেশন, ঠিক আছে, এরকম। এরপরে আরেকটা টপিক আছে, যে টপিকটা বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমি দেখো পাশে স্টার দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে গিয়ে তোমার অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণ, অধিক্রমণ, অরবিটাল অধিক্রমণের এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ছোট, আহামরি কিছুই না, অতটাও টপিক মানে হার্ড কোনো কিছু না। আচ্ছা, অরবিটাল অধিক্রমণের পরেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তোমরা অনেকেই হাইব্রিডাইজেশনের বাংলা নাম জানো, হাইব্রিডাইজেশনের বাংলা নাম হচ্ছে সংকরায়ন। এই অধ্যায়ের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আবার এই সংকরায়ন বা হাইব্রিডাইজেশনে এটা প্রায় 7 থেকে 8 রকমের তোমার বইয়ে দেওয়া আছে। যেমন এসপি তোমরা অনেকেই দেখছো, হয়তো কলেজে পড়ে ফেলছো বা কোথাও না কোথাও পড়ছো। এটা হচ্ছে SP3 সংকরায়ন, SP2 সংকরায়ন, SP সংকরায়ন, তারপর আরো অনেকগুলি আছে, SP3D2, SP3D3, এরকম আরো প্রায় 8 ধরনের সংকরায়ন আছে। আচ্ছা আমি একটু বলে দিই, তোমার বইয়ে মাত্র 3টা সংকরায়ন নিয়ে আলোচনা করা আছে অধিকাংশ বইগুলাতেই, বুঝছো। 3টা সংকরায়ন নিয়ে আলোচনা করা আছে, কি কি? একটা হচ্ছে SP3 সংকরায়ন, একটা হচ্ছে SP2 সংকরায়ন, আর একটা হচ্ছে SP সংকরায়ন, এই 3টা নিয়ে আলোচনা করা আছে। এরপরে এই 3টার মধ্যে যেটা SP3 সংকরায়ন, এইটার মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? যেমন তোমরা জানো কিনা জানি না, যারা পড়ে আসছো তারা টুকটাক এটা জানবা। SP3 সংকরায়নে সাধারণত বন্ধন কোণ নামে একটা জিনিস আছে, আমি এগুলো আরো বিস্তারিত বুঝাবো, এখন জাস্ট আমি একটু বলতেছি। বন্ধন কোণ সাধারণত হয় তোমার 109.5 ডিগ্রি, বা বলতে পারি 109 ডিগ্রি 28 মিনিট, বুঝছো। সাধারণত SP3 সংকরায়নে এতটুকুই হয়, কিন্তু এই SP3 সংকরায়নের কিছু ব্যতিক্রম আছে, যেমন NH3 সংকরায়নে তোমার বন্ধন কোণের মান, এটা NH3 কিন্তু SP3 সংকরায়ন, কিন্তু SP3 সংকরায়ন হওয়ার পরেও ওটা 109 ডিগ্রি 109.5 ডিগ্রি হবে না, ওটা হয়ে যাবে 107 ডিগ্রি। তো এটা একটা ব্যতিক্রম। আবার পানি H2O, এটারও কিন্তু একটা SP3 সংকরায়ন হয়। SP3 সংকরায়ন হওয়ার পরেও এইটার বন্ধন কোণের মান হয় প্রায় 104.5 ডিগ্রি, যদি আমি ভুল না বলি, 104.5 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা কিন্তু একটা ব্যতিক্রম সংকরায়ন হয়ে গেছে। এই NH3ও SP3 সংকরায়ন হয়, H2O SP3 সংকরায়ন হয়, যেখানে আমরা জানি SP3 সংকরায়নের 109.5 ডিগ্রি হয়, কিন্তু সেখানে NH3 SP3 হওয়ার পরেও তার সংকরায়নের কোণের মান কত হয়, বন্ধন কোণের মান কত হয়, 107 ডিগ্রি। পানি SP3 সংকরায়ন হওয়ার পরেও তার বন্ধন কোণের মান কত হয়, 104 ডিগ্রি। এগুলি হচ্ছে আসলে তোমার ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের সাথে একটু বাড়তি শেয়ার করি। এই যে বললাম এই জিনিসগুলি যে ব্যতিক্রম, আসলে এটি ব্যতিক্রম টপিকটার না আরেকটা টাইটেল আছে, এই টাইটেলটা আবার তোমাদের বইয়ে দেওয়া নাই, বুঝছো। আমি এই টাইটেলটার নাম হচ্ছে তোমাদের বলে দেই, এটা হচ্ছে ভ্যাসপার থিওরি বলা হয়, VSEPR। তোমরা অনেকেই হয়তো চিনো, এটার ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। আমি তোমাদের যখন এগুলি পড়াবো তখন খুব বিস্তারিত পড়াবো। আচ্ছা আমি কি বলছি আরেকবার একটু রিপিট করি। আমি বললাম এই যে SP3 সংকরায়ন হওয়ার পরেও সেটা 107 ডিগ্রি হইল, এটা তোমাদের বইয়ে জাস্ট এমনিতেই দেওয়া আছে, বুঝছো। কিন্তু এই যে টপিকটা, এই যে ব্যতিক্রম টপিকটা, এটার আলাদা একটা নাম আছে, এই নামটা হচ্ছে ভ্যাসপার থিওরি। কিন্তু তোমাদের বইয়ে ভ্যাসপার থিওরি সম্বন্ধে খুব একটা আহামরি কিছুই বলা নাই, কিছুই বলা নাই, ঠিক আছে স্যার। আচ্ছা, ভ্যাসপার থিওরিটা দিয়ে আসলে কি বোঝা যায়? ভ্যাসপার থিওরিটা দিয়ে বোঝা যায় কোনো একটা মৌলের মধ্যে যদি লোন পেয়ার এবং বন্ড পেয়ার থাকে, তখন ওই যৌগের আকৃতিটা কিরকম হয়। মানে কোনো একটা যৌগে কতগুলি লোন পেয়ার আছে, কতগুলি বন্ড পেয়ার আছে, তার উপরে ডিপেন্ড করে ওই যৌগের আকৃতিটা চেঞ্জ হতে থাকে। এটা মূলত ভ্যাসপার থিওরি দিয়ে আলোচনা করা হয়, বুঝছো কিনা আমার কথাটা।
আচ্ছা, তোমাদের বইয়ে ভ্যাসপার থিওরি সম্বন্ধে কিছুই বলা নাই, তোমাদের বইয়ে জাস্ট কনসেপ্টটাকে আলোচনা করা হয়েছে, এই যে এই কনসেপ্টগুলোকে আলোচনা করা হয়েছে, কিন্তু এই কনসেপ্টগুলোর টাইটেল কি, নামটা কি, বা ভ্যাসপার থিওরিটা কিভাবে আসছে, কেন আসছে, ভ্যাসপার থিওরিতে আমাদের কি লাভ কি লস, এগুলি নিয়ে কোনো কিছুই আলোচনা করা হয় নাই। এগুলি মূলত আমি তোমাদের একটু বলি, আমি মাঝে মাঝে একজন ইন্ডিয়ান রাইটারের বই ফলো করি, ভারতীয় রাইটার, অর্থাৎ আমাদের কলকাতার আর কি, বুঝছো, ওনার নামটা আসলে আমার ঠিক খেয়াল নাই। ওদের যে কারিকুলাম, ওই কারিকুলামের নাম হচ্ছে NCETRB, আমি যদি ভুল না বলি, আচ্ছা আমি মনে হয় ভুলই বলছি, আমার পুরো নামটা আসলে খেয়াল নাই। আমাদের যেরকম NCTRB নামে একটা মানে বোর্ড বই আছে, ওদের এরকম NCTRB এরকম কি জানি একটা বোর্ড বই আছে, যাই হোক। তো ওই রাইটারের বইয়ে এইগুলি সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, ব্যালেন্স বন্ড, ও দেখো এই যে ভ্যাসপার থিওরি সম্বন্ধে আলোচনা করা আছে। তারপর আরেকটা জিনিস আছে VBT। VBT এটা তোমরা অনেকেই বাংলা নাম শুনছো, এটার বাংলা নাম হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব। VBT যোজনী বন্ধন তত্ত্ব, এটা হচ্ছে বাংলা নাম, আর ইংলিশ নাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এই ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে গিয়ে আবার তোমার ওই যে শেষ অরবিটালে মৌলগুলি কিভাবে কে কার সাথে মিশ্রিত হয় এগুলি নিয়ে আলোচনা, বুঝছো। আচ্ছা যাই হোক, আমি এখন যা বলছি অনেক নতুন স্টুডেন্টই হয়তো এই কথাগুলি বুঝবা না, যে কি ভ্যাসপার থিওরি কি, তারপরে যে SP3 সংকরায়ন কি, এগুলি তোমরা অনেকেই হয়তো বুঝতেছো না। আচ্ছা স্যার, ভয় পাওয়ার কোনো কারণই নাই, আমি জাস্ট তোমাকে এমনিই বলতেছি যে এই অধ্যায় কি কি আছে বা আমি কিভাবে পড়াবো এগুলি নিয়ে জাস্ট একটু আলোচনা করতেছি। কিন্তু যখন আমি সামনে জিনিসগুলি পড়ানো শুরু করবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো সর্বোচ্চ বিস্তারিত তোমাকে বুঝাইতে বা তোমার আলোচনা করতে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, আমাদের বইয়ে না আরেকটা জিনিস নাই, আমি এই জিনিসগুলো আসলে একটু বাড়তি পড়াবো, এবং পড়ানোর সময় আমি বলেই দিব যে এই টপিকগুলি বাড়তি, তোমার আহামরি না জানলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যদি জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে তাহলে হয়তো তুমি জানতে পারো। আচ্ছা, যেমন আরেকটা টপিক আমি তোমাকে পড়াবো, সেটা হচ্ছে MOT, এটাকে বলা হয় মলিকিউলার অরবিটাল থিওরি। আমাদের বইগুলোতেও না এটা সম্বন্ধে আহামরি আলোচনা করা নাই, শুধুমাত্র কবির স্যারের বই, আহসান কবির স্যারের বইয়ে এটা সম্বন্ধে একটু আলোচনা করা আছে, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ভারতীয় রাইটারের বইয়ে বা ইন্ডিয়ান কারিকুলামে এটা সম্বন্ধে হিউজ বা বিস্তারিত আলোচনা করা আছে। সো আমি চেষ্টা করবো মলিকুলার অরবিটাল থিওরি বিস্তারিত আলোচনা করতে, যদিও আমাদের কারিকুলামে এটার আহামরি খুব একটা প্রয়োজন নাই, কিন্তু কেউ যদি জ্ঞানের আগ্রহে জানতে চাও বা শিখার আগ্রহে জানতে চাও তাহলে শিখতে পারো, ঠিক আছে। আমি শেখানোর সময় বলে দিব যে এটা আমাদের বইয়ে আছে কি আমাদের বইয়ে নাই, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে আমি এগুলো সব মুছে দেই। আচ্ছা, এইটার পরে আমরা আসলে যে টপিকটা পড়বো, তোমরা হয়তো ভাবতে পারো হাইব্রিডাইজেশনের পরে মনে হয় শেষ, না, হাইব্রিডাইজেশনের পরেও শেষ না। এর পরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এটাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট কোভিলিয়েন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভিলিয়েন্ট বন্ড। সমযোজী বন্ধনকে ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, বুঝছো। সমযোজীকে ইংলিশে কি বলা হয়, কোভ্যালেন্ট বন্ড। আয়নিককে ইংলিশে আয়নিকই বলা হয়, সমযোজীকে বলা হয় কোভ্যালেন্ট, আর সন্নিবেশ সমযোজীকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা তোমরা বলবো স্যার ইংলিশ নাম জেনে লাভ কি। স্যার ইংলিশ নাম জেনে না আসলে অনেক লাভ আছে, যেমন তুমি যখন ভার্সিটিতে উঠবা বা যখন পরবর্তীতে আরো ফার্দার স্টাডি করবা, তখন এই যে তুমি যদি এখন থেকেই ছোট ছোট ইংলিশ নামগুলি শিখে রাখো, তাহলে দেখবো বড় হয় না যখন তোমরা ইংলিশ নামগুলি পড়বে, তখন দেখবো তোমার জন্য একটু হলেও বুঝতে ইজি হবে, ঠিক আছে। বা নিজের কাছেও ভালো লাগে যে আমি ইংলিশ নামটা জানি, বাংলার পাশাপাশি আমি ইংলিশ নামটা জানি, এটা নিজের কাছেও ভালো লাগে, বুঝছো স্যার। সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা বা এটার যে টপিকটা, এই টপিকটা অতটা বড় না, এই টপিকটা বেশ ছোটই আছে, আহামরি কঠিন কিছুই না। আচ্ছা, এইটার পরে আমরা যে টপিকটা পড়বো এটাও আবার খুব বেশি ইম্পর্টেন্ট বলা চলে, ঠিক আছে। এই টপিকে তোমরা অনেকেই নাম শুনছো, এটাকে বলা হয় পোলারায়ন বা পোলারিটি। পোলারায়ন, আচ্ছা বা বলবো না, বলবো ও, কারণ পোলারায়ন এবং পোলারিটি কিন্তু একই জিনিস না। পোলারিটি, বুঝছো। পোলারায়ন বা পোলারিটি এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, এই টপিকের উপর থেকেও কিন্তু কোশ্চেন আসে। তারপর পোলারায়ন বা পোলারিটির মধ্যে আরেকটা রুলস আছে, তোমরা হয়তো অনেকেই জানো, এটাকে বলা হয় ফাজানের রুলস, ফাজান্স ল। এই ফাজান্স লটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফাজান্স লটা কি বুঝায়, ফাজান্স লটা বুঝায় কিভাবে একটা আয়নিক যৌগ ধীরে ধীরে সমযোজী যৌগে পরিণত হয়। তোমরা অনেকেই হয়তো জানো প্রত্যেকটা যৌগ আসলে একদম পুরোপুরি আয়নিক না, আবার পুরোপুরি সমযোজীও না, তাদের মধ্যে কিছু মানে বিপরীত ক্যারেক্টারিস্টিক্স থাকে। ওই ক্যারেক্টারিস্টিক্সকে ব্যাখ্যা করার জন্য এই ফাজান্স লটা কাজে লাগে, বুঝছো। তারপরে ফাজান্স লর পরে কিন্তু আরো অনেকগুলি টপিক আছে, যেমন হচ্ছে গিয়ে তোমার পোল,
ঠিক আছে, ডাইপোল টপিক, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডাইপোল টপিকের পরে আরও আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর হাইড্রোজেন বন্ড আবার দুই প্রকার, হাইড্রোজেন বন্ড হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে আন্ত আন্ত হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে অন্ত। ঠিক আছে, একটা আন্ত আর একটা অন্ত, একটা কি, ও আচ্ছা, আরেকটা টপিকের নাম তো ভুলেই গেলাম। আরেকটা টপিকের নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল, ভ্যান্ডার ওয়ালস বল। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো 9-10 থাকতে ভ্যান্ডারওয়ালস বলটা শুনছো বা নামটা শুনছো, কিন্তু ভ্যান্ডারওয়ালস বল কিন্তু ইন্টারে অনেক বিস্তারিত আলোচনা করা আছে। তো ভ্যান্ডারওয়ালস বলও অত কঠিন না ইনশাল্লাহ, স্যার এটা বিস্তারিত পুরোটাই তোমাদের শিখায় দিব। আর এছাড়া আরো টুকিটাকি আরো অনেক কিছুই আছে, যেমন হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, হাইড্রোজেন বন্ধনের বিভিন্ন প্রভাব, এরকম অনেক কিছু আছে। এগুলি আমি পড়ানোর সময় তোমাদের আলোচনা করে দেবো। এগুলি আর টপিকের ভিতরে মানে এই ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে আর ঢুকাইলাম না, ঠিক আছে। এখানে ভিতরে ভিতরে আরো অনেক কিছু আছে স্যার, অধ্যায়টা এত ছোট না, পার্ট টুটাই বিশাল বড়, বুঝছো। আচ্ছা যাই হোক, তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা শুরুতে কোন পার্টটা দিয়ে স্টার্ট করব? আমরা শুরুতে ইনশাল্লাহ পার্ট টু দিয়ে স্টার্ট করব। এর কারণটা হচ্ছে পার্ট টু টপিকগুলি খুব বেশি ইম্পর্টেন্ট, আর আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি এই মুহূর্তে আসলে আমার আগে একটু পার্ট টুটা শেখানোটা খুব প্রয়োজন, বুঝছো স্যার। তো এই জন্য আমি পার্ট টুটা থেকে আগে স্টার্ট করব। তোমরা কেউ ভয় পাও না যে পার্ট টু থেকে যদি স্টার্ট করি তাহলে আমি পার্ট ওয়ান বুঝবো না, বা সরি, পার্ট ওয়ান না পড়ে যদি আমি পার্ট টু স্টার্ট করি তাহলে আমি পার্ট টু বুঝবো না, এটা কেউ ভাইবো না। পার্ট টু অবশ্যই বুঝবা, পার্ট ওয়ানের সাথে পার্ট টুর আহামরি অতটাও কোনো রিলেশন নাই বা অতটাও কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা কেউ এটা ভাইবো না যে স্যার পার্ট ওয়ানটা পরে দিব না, অবশ্যই পার্ট টুটা শেষ করার পরে স্যার আবার পার্ট ওয়ানটাকেও তোমাদের জন্য একদম ফ্রি রিলিজ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর খুব শীঘ্রই আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। তোমরা সবাই সাথে থাকবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবে, কোনো পড়া জমাবে না, ঠিক আছে। আর স্যার যখন পড়াবে একটা রিকোয়েস্ট করি, মাস্ট তোমরা নোট করবে বা খাতার মধ্যে তুলে নেবে, ঠিক আছে। একটা জিনিস বলি, তুমি যখন ভিডিও দেখো তোমার কাছে মনে হবে যে তুমি বুঝতেছো বা তুমি তোমার তোমার মাথায় হয়তো ঢুকতেছে, বা এগুলি না লেখলেও চলবে, তুমি সবাই বুঝতেছো, কিন্তু বিলিভ করো স্যার, তুমি যদি না লেখো, তুমি যদি নিজে নিজে না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আসলেই তোমার মাথায় থাকবে না, তখন অনলাইন পড়াটা হয়ে যাবে তোমার সবচেয়ে বড় সমস্যা। ক্লিয়ার? অনেক স্টুডেন্ট কিন্তু অনলাইন পড়ে মোটামুটি ভালো করতে পারে, আবার অনেকে অনলাইন পড়ে অনেকে পুরো নষ্ট হয়ে যায়, বুঝছো। এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ক্যাটাগরির উপরে। কিছু স্টুডেন্ট আছে নিজেকে হার্ড ওয়ার্ক করায় বা নিজেকে ওইভাবে ধরে রাখে, চেষ্টা করে, তো ওদের জন্য অনলাইন অফলাইন দুইটাই ভালো। কিন্তু কিছু স্টুডেন্ট আছে আইসা ওকে ঠেলা লাগে পিছন থেকে, বুঝছো, তাদের জন্য আমি মনে করি অনলাইনটা একটু প্রবলেম। আচ্ছা যাই হোক, তো তোমার মধ্যে যদি ওই আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তুমি নিজেই পারবা, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। সো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।